জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকের সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে, বিশেষ করে আসিফ নজরুলদেরকে দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর্শক দেখতে থাকুন। জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকের সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে, বিশেষ করে আসিফ নজরুলদেরকে দিয়ে। এই মধ্যে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে, তুমি একটু আমাদের বাসায় আসো। তখন আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই। যাওয়ার পরে আমি যে দেখি যে তার বাসায় কোনো ভাবি অসুস্থ তো দূরেই থাক, ভাবি বাসায় নেই। তখন আমি যখন তাকে বলি যে দাদু, আমরা তাকে দাদু বলি, তখন আমরা যখন বলি যে দাদু, আমি বলি যে দাদু ভাবি কই, সে বলে কি না তোমার ভাবি তো বাসায় নেই। তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ, তাহলে মিথ্যা কথা কেন বললেন? তখন সে তার ফ্ল্যাটের দরজা লক করে দেয়। দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি অন্যরকম একটা আচরণ বুঝতে পারি। আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মান সম্মান তোমারই যাবে, আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে। আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। এক পর্যায়ে আমাকে অনেক ভয় পেতে দেখালে আমি এটা গোপন রাখি, আমি কাউকে বলি না। বললে তারপরে আমি চলে আসি। আসার পরে সে আবার তার পরের মাসের 9/6/2024 তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয়, ইমো দিয়ে, আমার ইমোতে ফোন দিয়ে বলে কি যে তুমি এখন আমার বাসায় এসে দেখা করবা। তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে তুমি যদি না আসো আমি কিন্তু লোক সমাজে যদি Start with a 50% deposit bonus. Increase your investing. আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে তুমি যদি না আসো আমি কিন্তু লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে, তাহলে কিন্তু তুমি স্বামী সংসার করতে পারবে না, আর বুঝোই তো কি হবে ভয়ে। তারপরে আমি কিছু বুঝতে পারি না, বুঝতে না পারি আমি আবারও তার বাসায় যাই। যাওয়ার পরে সে আমাকে আবারও এই বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করার পরে তারপরে আমি বাসায় চলে আসার পরে ওই মাসেরই আবার 13 তারিখে 13/6 সে আমাকে আবার ফোন দিয়ে বলে কি যে তোমার আমার বাসায় আবার আসতে হবে। তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না, তাই তো আমার যাই হোক। তখন আমি বলছি কি দাদু, আমি আর আপনার কাছে যাইতাম না, আপনি যা করবেন করেন, আমি আর এর মতো নাই। যা এখন হবে তাই একটু পরে, যা কিছুদিন পরে হবে তাই এখন হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মনে করি যে সে হয়তো শুধু আমাকে ভয় দিয়েছে, সেরকম কোনো কিছুই করবে না। তখন সে আগের চোটে আমি যখন তার কাছে যাইনি তখন সে আগের বসে আমার হাজব্যান্ডের 24 তারিখ সে আমাকে 18 তারিখ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকে। আমি যখন যাই না, তারপরে আমি সিম কার্ড চেঞ্জ করে ফেলা, ইমো বাদ দিয়ে দিই। তখন সে 24 তারিখে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে যে তোর বউ ভালো না, তোর বউ চরিত্রহীন না, তোর বউ রাখিস না, তোর বউকে তুই ছেড়ে দে। এগুলো বলে আমার শাশুড়ির কাছে যে বলে, বাসায় যে বলার পরে তারপরে আমার হাজব্যান্ড আমাকে যখন জিজ্ঞাসা করে তখন আমি আমার হাজব্যান্ডে বলি যে দাদু তো আমার সাথে এরকম কিছু করছি। করার পরে দাদুই আমার মানা করেছে যে তুমি বললে তোমার মান সম্মান যাবে, এখন দাদুই কেন আবার এরকম করলো। করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন, তাহলে আপনি কেন আবার আমার বউয়ের বিষয়ে আমাকে এরকম বললেন। তখন বলে যা করছি, তুই নরিমান মুশে ছেলে, তুই কি করতে পারবি, তুই যা করে কর, এরকম যখন বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই, সদর থানায় যাই মামলা করার জন্য। মামলা করে গেলে স্যার আমার মামলা প্রথমে বলে যে কাল নিব এরকম বলে 3-4 দিন আমাকে ঘোরানোর পরে আমাকে আমার মামলা নেয় না। তখন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে এবং উনি প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেন, তার চরিত্র নেওয়া দরকার বাংলাদেশের মানুষ। আসিফ নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে চাচ্ছি কয়েক পর্বে, সবাই জানা দরকার এই লোকটিকে। এবং এই জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকের সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, আমি এক একটি পর্বে তার মুখ শুনছান করবো।
আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। অনেকে মেয়েরা সেখানে যায়, তারা বিপদে পড়ুক আমি চাই না। আসিফ নজরুল কোথা থেকে শুরু করবো? 80 দশকের শেষের দিকে যাই। আসিফ ভাই মনে পড়ে? করবে মিজান, শাকিল, মনে পড়ে এদেরকে? আসিফ ভাই, আফনান অদিতিকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। শাকিল কিন্তু আছেন, আপনি বুক পেটাতেন কেন? কেন পেটাতেন? বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার, কয়বার বিচার হয়েছিল? বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব? হ্যাঁ, আসল কথা মানুষকে বলেন না কেন? অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন? উপন্যাস লেখেন না। এরপর আপনি ওকে ছেড়ে দিলেন। আপনি গুলতেকিন ভাবির, অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন, শুরু হয়ে ঢুকলেন সংসারে। আপনি 2000 সালের প্রথম দিকে, গোড়ার দিকে আপনি 2001-2-3 থেকে আপনি, তখন শিলার বিয়েও হয়নি, আপনি তার সাথে রুম ডেটিং শুরু করলেন, তাই না? শিলা প্রেগনেন্ট হলো, বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট। আপনি তাকে অ্যাবর্শন করালেন পপুলার হাসপাতাল, মনে পড়ে? তারপর শিলার আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো, সেখানেও আবার অ্যাবর্শন করলো, শিলা 2বার অ্যাবর্শন করলো বিয়ের আগেই। তারপর আপনি রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না, শিলার যেটা বিয়ে হলো সেটা কেন হলো সেটা অন্য সময়। সম্মানিত দর্শক, অজয়, রিজভী সাহেব ঠিকই বলছিলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, খুশির কিছু নাই। ভবিষ্যতে আমাদের উপরেও এই নিষেধাজ্ঞা আসতে পারে। মুরব্বী মানুষ, এমনি চুলগুলা পাকে নাই, সবসময় সিরিয়াস মুডে থাকেন। কারণ কি, দলের নেতা কর্মীদের সম্পর্কে ওনার একটা আইডিয়া আছে। ছাত্রলীগের একটা নাম ছিল হাতুড়ি লীগ, হেলমেট লীগ, তাই না? আজকে মাঠে ছাত্রলীগ ওইভাবে নাই। তো আমরা কি এই যে প্রাচীন জিনিসগুলা বা এত বছর যেগুলোর সাথে পরিচিত এগুলো ফালাই দিব? প্রশ্নই আসে না। আমরা হাতে তুলে নিব। কারা? ছাত্রদলের নেতাকর্মীরা। সবাই না, আওয়ামী লীগের মধ্যে সবাই কিন্তু, ছাত্রলীগের মধ্যে সবাই কিন্তু হাতুড়ি নিত না, কিছু মানুষ নিত। তো ছাত্রদলের মধ্যে মাশাল্লাহ এই ছেলেদেরকে খোঁজা পাওয়া গেছে, সোনার ছেলে, অস্কার পাবে। তবে এটা কোথায় পাবে জানি না। ঘটনা দেখেন, রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়ি দিয়া পিটাইয়া, আপনি বোঝেন যে মাংস কি অবস্থা হয়েছে, কিমা কিমা করে ফেলছে। অভিযোগ হচ্ছে কার বিরুদ্ধে? ছাত্র দলের বিরুদ্ধে। গতকালকে সন্ধ্যায় 2 দফা হামলা চালানো হয়েছে এই সমন্বয়কের উপর। এই মুহূর্তে তিনি এখন হাসপাতালে আছেন। আহত সোহেল রানা রাজশাহী কলেজের ছাত্র। তিনি বলেন ছাত্রদল হামলা করেছে তার উপর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বলছেন যে গতকালকে বিকেলে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। পরে সেটি কালেক্টরেট মাঠে নেওয়া হয়। মাঠে গেলে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে মারধর করেন। আরেক দফা হামলার আশঙ্কায় তিনি রিকশায় বিকল্প পথে হাসপাতালের দিকে রওনা দেন। তখন রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে রিকশা থেকে নামিয়ে ছাত্রদলের 20-25 জন নেতাকর্মী তাকে আবারও মারেন। হাতুড়ি এবং দেশীয় আমাদের ঐতিহ্যবাহী যে জিনিসটা আছে বাঁশ, সেই বাঁশ দিয়ে তারা মন ভৈরা পাইসি আর পায়াম, সমন্বয়কের গায়ে হাত দেওয়া আজকের দিনে ভাবা যায়? পাইসি আর পামু, সবাই একদম মন ভৈরা তাকে প্রহার করছে। এখন আমরা দেখছি যে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ তিনি বলছেন, মূলত আমরা না, সমন্বয়কদের 2 গ্রুপের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। এই ছেলেটা আগে জাসদ ছাত্রলীগ করত, পরে সমন্বয়ক হয়ে গেছে, সে সুবিধাবাদী, এজন্য তার উপর আক্রমণ হয়েছে বলে শুনেছি। আরেকটা মজার জিনিস দেখেন, পুরানা ঐতিহ্য আমরা হারাইতে দেব না। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগও যদি কোনো কাজ করতো, সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসতো, সাদ্দাম বিবৃতি দিত, কে? জামাত শিবির, কথায় কথায় শুনতেন না, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। আর আজকে যখন যেখানে যে রিক্সাওয়ালাদের ঘটনার মধ্যে বলা হচ্ছে রিক্সাওয়ালা লীগ নাকি মাঠে নামছিল কালকে, আজকে যখন এইখানে ঘটনা হয়েছে বলা হচ্ছে যে ছাত্রলীগ। তো এই ট্যাগটাও মানুষের কাছে আবার বিরক্তির পর্যায়ে চলে যাবে, তাই না? তবে কিছু কিছু জায়গায় অনেক সমন্বয়ক আছেন, ভাই তোমরা তো কোনো পলিটিক্যাল দল না, স্থানীয়ভাবে লোকালি রাজনৈতিক দলের সাথে পাঙ্গা নিলে ঢাকা শহর না যে সার্জিস ডাক দিল আর হাসনান ডাক দিল, 50,000 মানুষ ভার্সিটি থেকে বের হয়ে আসবে। লোকাল এলাকাতে একজন সমন্বয়ক ডাক দিয়া 100 লোক এলাকার ভিতরে আনতে পারবেন একজন পলিটিক্যাল দলের বিরুদ্ধে? কেউ আসবে? পাগল ছাড়া আসবে না।
তো অনেক সমন্বয়করা ওই ঢাকা ঢোকা থাকে, আবার এলাকায় গেলে একটা শরীরে ভাব আসে, আর সেরকম কিন্তু বাড়াবাড়িও করে কিছু জায়গায়। যেমন যে কালকে রিক্সাওয়ালারা পিটাইলো কিছু ছাত্রদেরকে, কেন? তারা সমাধান করতে গেছে। তুমি সমাধান করতে গেছো লেদা বাবু? যা মাঝখানে মাইটের খেলো, রিক্সাওয়ালা বদনাম হইলো। আজকে এখানেও আমরা যে ঘটনা দেখছি ঠিক একই রকম। তো এখন এই বিষয়টা নিয়ে বিএনপির বক্তব্য যে সে ছাত্রলীগ করতো, পরে সমন্বয়ক হয়ে গেছে। তো সমন্বয়ক কেমনে এমনি হয়ে যায় আজকাল? তাহলে ছাত্রলীগে এরকম মানে কতজন সমন্বয়ক আছে? ছাত্রলীগ করতো, নাহিদ সার্জিস তো আছেই, বঙ্গবন্ধুর প্রতি তার সেই ভাই ডায়লগের শেষ অংশটা খুব ভালো লাগছে, যেই মানে আবেগ অনুভূতি, এই পোলা আজকের দিনের বুলেট না, আওয়ামী লীগের ভাজ্যা খাইয়ে আসছে, তাই না? তো এগুলা হইলে যেভাবে চলতেছে, তার মানে ছাত্রলীগের নাম ছাত্রদল রাখবে। অনেক জায়গায় আমরা দেখতেছি, অনেক জায়গায়। বাট এগুলো ফাইনালি ছাত্রদলকে নিষেধাজ্ঞা নেওয়ার পথেই কিন্তু আসলে চলে যেতে পারে সরকার থাকতে থাকতে, হুট করে। এটা মাথায় রাখেন, অনেক জায়গায় ঘটনা ঘটছে। যে কালকে আমি আরেকটা ঘটনা এখানে বলি, আপনার সম্ভবত এটা কোন এলাকায় ঘটলো ঘটনাটা, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে এই ঘটনা এখানে বলা যায়। চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা কি, যে ওই ইনস্টিটিউটের ছাত্রদলের নেতাকর্মীদের ধাক্কায় ছাত্রাবাসে মানে আবাসিক হলে উঠতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আবার ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আর গতকালকে দুপুরে এই ঘটনাটির সূত্রপাত। পুলিশ বলছেন ছাত্রাবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 3 শিক্ষার্থী আহত হয়েছে। বলছি না ছাত্রলীগ এরকম হল দখল করতো, গ্যাস্ট্রুম বানাইতো, ঐতিহ্য হারানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অবশ্য বৈষম্য বিরোধী পোলাপান এটাই বলে, এক লুটেরার থেকে আরেক লুটেরা, মানে রুট লেভেলে কিন্তু এগুলো চলতেছে প্রত্যেক জায়গায়। গণমাধ্যমে আসলে আমরা দেখি। দেখেন ছাত্রদলের তারা ভালো মনে করেন যে এটা ছাত্রলীগ যেই পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হয় কিনা, বা এগুলা কইরা আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এখনো বোঝেন না, এলাকার নমুনা দেখেন না, এগুলো আবার আসবে ঘুইরা। শিক্ষা হয় নাই কারোরই, বোঝা গেছে। ভালো থাকুন। তারেক রহমান কি বলে ওইদিকে একটু মনোযোগ দেন, শোনেন। জন্মদিনটা পর্যন্ত পালন করতে দেয় না, বুঝা গেছে যে দেশের রাজনীতি আগের ধাঁচে নাই, আপনারা এখনো সেই ধাঁচটাই আবার আনতে লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে আপনার জন্য পারবেন। ভালো কে না? কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।